আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি গল্প আলোচনা ও বিশ্লেষণ করে শোনাব। গল্পটির নাম হারুন সালেমের মাসি। গল্পটি লিখেছেন কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। সবার আগে তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। গল্পের লেখিকা সম্পর্কে তোমাদের প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখি। গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী। তিনি জন্মগ্রহণ করেন 1926 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি আর মৃত্যুবরণ করেন 2016 খ্রিস্টাব্দের 28শে জুলাই। অধুনা বাংলাদেশের ঢাকা শহরে তার জন্ম। তার বাবা ছিলেন মনীষ ঘটক এবং মা ধরিত্রী দেবী। তবে তার বাবাও ছিলেন একজন বিখ্যাত কবি ও গল্পকার, আর তার কাকা তিনিও ছিলেন এক বিখ্যাত ব্যক্তিত্ব, ঋত্বিক কুমার ঘটক, একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। আবার অন্য দিক দিয়ে তার বিয়ে হয়েছিল বিখ্যাত নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্যের সঙ্গে। তাদের একমাত্র পুত্র নবারুণ ভট্টাচার্য, তিনিও একজন বাংলা সাহিত্যের বলিষ্ঠ লেখক। মহাশ্বেতা দেবীর সাহিত্য জীবন সম্পর্কে যদি তোমাদের জানাই, মহাশ্বেতা দেবী সারা জীবন ধরে প্রচুর গল্প লিখেছেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রচুর লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হলো যেমন হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, নীল ছবি, হিরো ইত্যাদি। এছাড়া গল্পগ্রন্থের মধ্যে স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প, রুদালি প্রভৃতি। তো তোমাদের আলোচ্য পাঠ্যাংশটি নেওয়া হয়েছে স্তন্যদায়িনী ও অন্যান্য গল্পগ্রন্থ থেকে। তো এই গল্পটি সম্পর্কে তোমাদের গল্প সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানিয়ে রাখি। গল্পের বিষয়বস্তু তোমাদের সংক্ষেপে একটু জানাই, মন দিয়ে শোনো। গল্পের কেন্দ্রীয় চরিত্র গ্রাম্য নিম্নবিত্ত সমাজের এক দক্ষিণী নারী, নাম গৌরবী। স্বামীহারা গৌরবী ছেলে নিবারণ ও মেয়ে পটির বাড়িতে আশ্রয় না পেয়ে দূর সম্পর্কের আত্মীয় মুকুন্দর বাড়িতে আশ্রয় পায়, আর সেখানেই তার নিঃসঙ্গ জীবনে সঙ্গ পায় প্রতিবেশী পিতৃহারা হারা ও তার মা আয়েছা বিবির। দারিদ্রতার সঙ্গে বেঁচে থাকার যে লড়াই, তা হারার মা গৌরবীকে শিখিয়েছিল। আর হঠাৎ একদিন হারার মায়ের মৃত্যু ঘটে। গল্পের সূচনাতেই আমরা দেখতে পাবো। মৃত্যুর আগে দেওয়া উপদেশ মতো হারা গৌরবীর পা ধরে পড়ে থাকতে উপস্থিত হয় গৌরবীর উঠোনে। মা হারাকে গৌরবী নানা প্রতিকূলতা সত্ত্বেও কাছে টেনে নেয়। নিবারণের দূরত্ব মাতা গৌরবীকে যে শূন্যতা এনে দিয়েছিল, হারাকে কাছে পেয়ে গৌরবীর সেই মাতৃসত্তা গ্রামীণ জাতপাত ও ধর্মীয় কুসংস্কারকে দূরে সরিয়ে তাকে আশ্রয় দিতে চায়। কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা ও ধর্মীয় ভেদাভেদ মুসলমান হারাকে নিয়ে গৌরবীকে চরম অশান্তিতে ফেলে। অন্যদিকে মুকুন্দও তাকে বাড়ি ছেড়ে দিতে বলে। আর তারপরই হারা ও গৌরবীর জীবনে একটা সমস্যার সৃষ্টি হয়। একদিকে হারাকে বাঁচানো ও তাকে বড় করে তোলার লড়াইয়ে সামিল হয় গৌরবী, আর তাই অবিবেচক, মানবতাবোধহীন, নির্দয় সমাজ থেকে অনেক দূরে হারাকে নিয়ে চলে যায় গৌরবী। চলে যায় বিস্তীর্ণ জনবহুল শহরে,
যেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, কেউ কাউকে চেনে না। শহরের সেই বৃহৎ সমাজে একবার মিশে যেতে পারলে তাদের আর কোনো ভয়ই থাকবে না। এখন তোমরা পাঠে মনোযোগী হও, লাইনে মন দাও। অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, আর বাসস্ট্যান্ডে চায়ের দোকানে উনুনও ধরেনি। বাসস্ট্যান্ডে চায়ের দোকানে খুব ভোরবেলা 4টে, 4:30, 3টে উনুন ধরেনি। সেই তখন অর্থাৎ ভোরবেলা, অতি ভোরে হারা গৌরবীর উঠানে এসে দাঁড়ালো। হারা হচ্ছে মুসলমান সন্তান হারুন, তার নাম হচ্ছে হারুন। তো গল্পের শুরুতে হারুন সালেমের মাসি, এখানে হারুন হচ্ছে হারা, ডাকনাম হারা, আর তার মাসি হচ্ছে গৌরবী, গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। সেই হারা তথা হারুন গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। হারার বয়স কত? 7 হলে কি হবে, কিন্তু জ্বরে জ্বরে জিভ এড়ে ওর কথা, ওর সড়গড় হয়নি এখনো, অর্থাৎ স্পষ্ট করে কথা বলতে পারেনি এখনো। মাঝে মাঝে তার কথা বলতে গিয়ে আটকে যায়। আর সেই হারা ভোরবেলা উঠে তার মাসিকে বলছে, মাসি মানে পাশের বাড়ির প্রতিবেশী, হারা হচ্ছে মুসলমান আর গৌরবী হচ্ছে হিন্দু। সে বলছে গৌরবীকে, মা লনে না মাসি। সম্ভবত সে বলতে চাইছে মা কথা বলে না মাসি। আসলে তার মা মারা গেছে। ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। রা মানে হচ্ছে সাড়া, মা সাড়া দেয়নি। তো তখন গৌরবী উঠে পড়েছিল। গৌরবী উঠে তখন ওর নিড়িনি আর থলি খুঁজছিল। নিড়িনি মানে কাস্তে, খুরপি জাতীয়। ওরা সব সকালবেলা ভোরবেলা উঠে শাক পাতা যাকে যেমন সেটাই এখানে বলা হচ্ছে। তখন হাতে নিড়িনি আর পেট কাপড়ে থলিটা গুঁজে গৌরবী আর হারার মা বিলের পাড়ে, খাল পাড়ে থানকুনি পাতা তোলে বা কচু শাক কাটে। যজ্ঞ ডুম্বুরের ডাল বা দুর্ব ঘাস, বেলপাতা যা পায় ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদা, এখানে যশোদের বলা হচ্ছে, অর্থাৎ যশোদার মতো আরো অনেক চরিত্র। এটা বহু বচন হিসাবে যশোদের বলা হচ্ছে, অনেকজন আছে এরকম। যশোদারা, তাই বলাই হচ্ছে, দেখো যশোদারা কজন লোক সকালের গাড়িতে কলকাতা যায় আর দুপুরবেলা ফিরে। সকালবেলা যার কাছ থেকে যা পায়, থানকুনি পাতা, বেল পাতা, কচু পাতা, যোগে ডম্বরের ডাল, তো সব নিয়ে যায়, বিকালবেলা এসে সবার বাড়ি পয়সা পৌঁছে দেয়। কিন্তু গৌরবী কোনোদিন শহরে যায় না। কেন যায় না? তার কারণ বলা হচ্ছে, গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো। খুঁতো মানে খোঁড়া। বলাই হচ্ছে, দেখো গোড়ালি আর পাতা হচ্ছে বাঁকা। গৌরবীর কথা বলা হচ্ছে, আঙুলগুলো পেছন দিকে বাঁকানো। আর তাছাড়া গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না ওই খোঁড়া পায়ের কারণে। তবে শাক পাতা গুগলি তুলতে, গুগলি মানে গেঁড়ি, গুগলি শামুক জাতীয়, তো তুলতে হারার মায়ের ওপরেই ওর নির্ভর। একসঙ্গেই হারার মায়ের সঙ্গে, হারার মায়ের নাম হচ্ছে আয়েছা বিবি, একসঙ্গেই যায়। বলা হচ্ছে ঈশ্বরের জিনিস তো, তাই শাকে পাতায় কোনো দোষ নেই। আর হারার কথা শুনে তো গৌরবী অবাক হয়ে গেল। কি কথা? না, হারা বলেছে যে ওই যে মা কথা বলে না মাসি। তাই গৌরবী সে কথা পুনরায় বলল, আরে রা কাড়ে না কেন, অর্থাৎ সাড়া দেয় না কেন? হারা তখন তার উত্তরে জানাচ্ছে, জানি না কেন সাড়া দেয় না, সে জানে না। তখন গৌরবী বলে, অর্থাৎ সে হয়তো বলতে গেছে চল দেখি আমি। বলতে বলতে গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। আর এবার হারাদের ঘরের বিবরণ দেয়া হচ্ছে, দেখো হারার বাবা ঘরামি ছিল। তো ঘরামি কাদের বলে? যারা মাটির বাড়ি তৈরি করে তাদেরকে ঘরামি বলে। আর যারা পাকা বাড়ি তৈরি করে তাদের বলে রাজমিস্ত্রি। হারার বাবা ঘরামি ছিল, তাই নিজের ঘর নিজে ঘরামি, নিজের ঘরটা খুব সুন্দর করে উঁচু করে, তাই বলছে দেখো ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, তৈরি করেছিল, এত সুন্দর করে তৈরি করেছিল সেটা নাকি মাথা তুলে দেখতে হতো। আর ঘর তোলার কিছুক্ষণ বাদেই হারার বাবা, বা কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর কিভাবে মারা গেছে তার বিবরণ দেওয়া হচ্ছে, দেখো ওর মাথার বালিশের নিচে রূপোর হাঁসুলির মতো চকচকে
নিয়র-চাঁদা সাপ ছিল। সাপের বিবরণ রূপোর হাঁসুলির মতো চকচকে নিয়র। তো হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল, আর সেই সাপের কামড়েই তার বাবার মৃত্যু হয়। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোন সই করবার পর ওর সমাজের লোকেরাই, মানে পাড়া প্রতিবেশীরাই বলেছিল, উফ, ঘর তুলেছিল এটা যেন হবে কোঠা বাড়ি, বলে মাটিতে থুতু ফেলেছিল অবজ্ঞা করে। অর্থাৎ পাড়ার লোকেরা ওর ওই অত উঁচু করে ঘর বানানোটা ভালোভাবে নেয়নি। আর সেদিনই হারার মা বুঝতে পেরেছিল যে অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি। তারা সমাজের মানুষ মনে করেছিল যে কাঙালির আস্পর্ধা। তারা বলতে চেয়েছিল, তোমার ছেলে বিবির ভিখিরির দশা, তুমি সামান্য ঘরামি, আর তুমি পালবাবুদের থেকে উঁচু ঘর তোলো কেন? পালবাবু সম্ভবত সমাজের মোড়ল বা মাথা, সমাজের প্রধান, তাদের থেকেও উঁচু ঘর তোলো কেন? সেটাই নাকি ওর বাবার অন্যায় ছিল। আর সেই ঘরেই শুয়েছিল হারার মা, স্বামীর ঘরে শুয়েছিল। রোজই রাতে জ্বর হয়, আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেল? ও আসলে গিয়ে ছুঁয়ে ফেলেছিল হারার মাকে। তো গৌরবী গিয়ে হারার মাকে ছুঁয়ে, যেমন মেয়েলি কথা, অলো কাঁদিস নাকি বলে নিচু হয়েই গৌরবী মুখ তুলল। কেননা সঙ্গে সঙ্গে গৌরবী বুঝতে পারল যে আয়েশা বিবি আর নেই, আয়েশা বিবি মারা গেছেন। সঙ্গে সঙ্গে গৌরবী পিছনে সরে গেল। দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা, কাকাকে বল মাসি ডাকে। এবার কাকা কোথায় থাকে, কি বৃত্তান্ত দেখো। বলা হচ্ছে হারার কাকা বাস স্ট্যান্ডে থাকে, মাঝে মাঝে থাকে, রোজ থাকে না। কাকা কি করে না, মোট বয়, অর্থাৎ কুলির কাজ করে, মজুরের কাজ করে। তবে হারা গিয়েছিল, দেখতে পায়নি, কেননা সেদিন ছিল না, আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েশা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। যেহেতু ওরা মুসলমান, তাই কবর দেওয়াই উচিত, তাই মাটি দেওয়ার প্রসঙ্গ। বিকেলের পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুম্বুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবী নিজের জন্য বড় কষ্ট হলো। গৌরবী ভাবতে লাগলো, দেখো কি ভাবতে লাগলো, হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল, অর্থাৎ তার ভাগ্য পরম ভাগ্য, অনেক ভালো ভাগ্য। স্বামীর শুধু তাই নয়, নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল, কপাল ভালো, ভাগ্য ভালো। তাই হারার মার সঙ্গে নিজের একটু তুলনা করতে লাগলো। তো গৌরবী নিজের কথা ভাবছে, আমি বা কোথায় মরবো, কে বা আমার মুখ সলা করবে। মুখ সলা মানে মুখে আগুন দেবে, হিন্দুদের ক্ষেত্রে সেটাই করা হয়, মুখে আগুন দেওয়ার ব্যাপারটা। তো এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়। দাগ দিয়ে রাখবে, আমি দেখো দাগ দিয়ে রেখেছি, এটা 5 নম্বরের কোশ্চেন আছে এখান থেকে। যখনই একা একা থাকে তখনই গৌরবী চিন্তা করে কি হবে তার। নিজের ছেলের ঘর থেকেও সে ঘরে তার জায়গা হয় না, ছেলে তাকে দেখে না, বিয়ে করতে না করতেই মাকে পর করে দিয়েছে। তবুও ছেলের কথা মায়ের মনে হয়, ভাবে ও তো রেল লাইনের, গৌরবীর কথা বলে তো, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। কেন চেয়ে থাকে না, কয়েকটা স্টেশনের পথ মাত্র, সেখানেই গৌরবীর সমাজের লোকেরা জায়গা পেয়েছে, ঘর বেড়েছে, আর ওর ছেলে নিবারণ তো সেখানেই আছে, সেই জন্য ওদিকে তাকিয়ে থাকে। তবে গৌরবীও থাকতে পারতো, কেন পারলো না, না নিবারণ থাকতে দিল না। নিবারণ তার ছেলে। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, এটা স্বাভাবিক ঘটনা, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই সমাজে।
প্রায় সব বাড়িতেই মানুষের বউ এসে শাশুড়িকে পর করে। তো গৌরবীর কপালে কিন্তু তা হয়নি, কেননা বউ কিছু বলার আগেই নিবারণ অর্থাৎ তার নিজের ছেলে নিবারণ বলেছিল, এবার মাকে বলেছিল, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। পুটি হচ্ছে তার মেয়ে। গৌরবী তখন জানিয়েছিল, কেন মেয়ের কাছে? নিবারণ মনে করিয়ে দেয়, কেন তোমার মনে নেই? তখন গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। এর পিছনে একটা ইতিহাস আছে, জানতে পারবে সব। এটা দাগ দিয়ে রাখো তোমরা, 5 নম্বর প্রশ্ন এখান থেকে আসবে। গৌরবী ভাবতে লাগলো, কিছুইও বলে না। এবার আগের ঘটনা বলা হচ্ছে। আগে কি ঘটনা ঘটেছিল? বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। তো নিবারণের বয়স তখন অনেক কম, ছোট্ট বাচ্চা ছেলে। তবে সাইকেলটা দেখতে দেখতে নিবারণ বলেছিল, আরে সব একজনকে দিবি? দেখো মা বাবাকে তখন তুই তোকারি করতো, তো সব একজনকে দিবি? তোমার একটা সন্তান। তো সেই নিয়ে বাপ ছেলেতে খুব বেঁধেছিল, বচসা শুরু হয়েছিল। গৌরবী তখন বলেছিল, আরে তোর এত রিস কেন রে? রিস মানে রাগ, ক্ষোভ, অভিমান। গৌরবী আরো বলেছিল, সময়ে পুটি আমায় ভাত দিবে। কোন মেয়েটা আজকাল বাপ মাকে দেখে না বল? মা বাপকে দেখে না বল? অর্থাৎ সব মেয়েরাই বাপ মাকে দেখে, পুটিও দেবে। সেই কথা নিবারণ তখন কি বলেছিল, দেখো ওই কথা শুনে, ভালো, সময়ে বোঝা যাবে, নিবারণ বলেছিল। সেই ছোট্ট বাচ্চা ছেলে নিবারণ। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুললো, মেঝেটা পাকা করলো, আর নিজে বিয়ে করতে না করতেই মাকে ভাত দিতে অস্বীকার করলো। ছোটবেলাকার কথা মনে রেখে মাকে ঘর থেকে সরিয়ে দিল। সে আজ প্রায় 8 বছরের আগেকার কথা। এখন বাসে চাকরি খুঁজে জামাই বহুদিন ঘরে বসা, আর মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে। গৌরবী আজ 6-7 বছর হলো এই গ্রামে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে, মানে এখানে নতুন এসেছে আয়েশা বিবিদের কাছে, 6-7 বছর হয়ে গেল। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা, কি দুরবস্থা সেটাও জানতে পারবে। দেখো দুরবস্থাটা এই কারণেই, দেখো জামাইয়ের কাজ নেই আর মেয়ে পরের বাড়িতে কাজ করে খায়, সেখানে মা হয়ে কি করে থাকবে? তাই সেই তার দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। মুকুন্দের পরিচয় দেওয়া হচ্ছে, দেখো বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে তার অসুরের বল। হাতে পায়ে তার অসুরের বল, আর এ তল্লাটে 3-4 জায়গায় জমিও করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। আর সেই জন্যই মুকুন্দ গৌরবীকে বলেছিল, এই ঘরটনি ধরে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে, আর উঠোনে যা হয় দুটো শাক পাতা আজ যে খেতে পারবে না, অর্থাৎ নিবারণ তোমার ছেলে যা হয় দেবে, আর এখানে শাক পাতা বসিয়ে আসলে তোমার একজনের চলে যাবে। তো গৌরবী তখন তাকে আশীর্বাদ করে বলেছিল, বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে উঠে এসেছিল। আর ভেবেছিল যে বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম, মানে একদম পাড়া গাঁয়ের, ও যাকে বলে অজ পাড়া। তবে গ্রাম বললেও হয়, আবার না বললেও হয়, না বড় রাস্তার ওপর, না শহরের খুব কাছে। তবে গৌরবী ভেবে পায়নি যে এখানে কেমন করে সে একবেলা দুটো ভাত জোটাবে। তবে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু, অর্থাৎ তার মাইনে বেড়েছে, তার এখন সময় ভালো। মাকে সে 5 টাকা করে দিয়েও ছিল কমাস, তারপর থেকে আর দেয়নি।
তবে এদিকে খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু রান্না করে খেয়েছে, সিদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথাও তার মনে পড়ে যায়, পুরোনো দিনের কথা, ফেলে আসা দেশে ঘরে শোনার কথা, মানে একা একা থাকলে যেমনটা হয় পুরোনো দিনের কথা মনে পড়ে। বা বাসন ঘাট না পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথাও তার মনে পড়ে। তেমনই একটা কথা, "অ পারুলের মা মেয়ারে কেমনে বা বিয়া দিছ?" তার উত্তরে জানানো হয় যে ভালো। কেমন ভালো? না, ৪ ওক্ত গরম ভাত খায়। তখনকার দিনে কি বলতো, মেয়ের বিয়ে দেবে, খেতে পড়তে পারলেই হলো। ৪ বেলা গরম ভাত খায় মানে তাদের অবস্থা ভালো। তো গৌরবীকে দেখে ওই হারার মাই বলেছিল যে, "যখন যেমন তখন তেমন করলে আমানি জোটে না?" আমানি মানে হচ্ছে পান্তা ভাত। যখন যেমন তখন তেমন করলে কি আমানি জোটে না? তো আমাদের জোটে কেমন করে? গৌরবী জানতে চেয়েছিল কেমন করে। তার উত্তরে হারার মা জানিয়েছিল, "কেন? নারকেল পাতা চাঁচো, কাঠি নিয়ে কুষতে বাঁধো।" সম্ভবত ঝাঁটা বাঁধার কথা বলছেন। "শাক, গুগলি, যজ্ঞ ডুমুরের ডাল নিয়ে এসে জসিদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে। এভাবেই তো আমাদের চলে, তোমারও চলবে।" তো হারার মার নাম পর্যন্ত গৌরবী জানতো না। হারার মায়ের নাম হচ্ছে আয়েছা বিবি বা আয়েশা বিবি। শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল যে ওদের সমাজ আলাদা। গৌরবী বলেছিল, "আমার পা ল্যাংড়া।" ল্যাংড়া মানে খোঁড়া। "আমি শহরে যাই না, কিন্তু তুই যাস, মানে সম্ভবত যাস না কেন?" গৌরবী জিজ্ঞেস করেছিল। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছে, "ডরাই দিদি, ডরাই, মানে ভয় হয়। ভয় হয়। শহরে সবাই যেতে পারে না, সবার সাহস থাকে না। ভয় হয়। সেই জন্য হারার মা যায় না।" না, তারপরেই ভাবছে, না গৌরবী, ওর ধর্ম যেহেতু আলাদা, তাই ভাবছে না গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা কোনোদিন রান্নার সময়, কিন্তু উঠানে বসেছে, উকুন বেচেছে, একসঙ্গে অনেক কিছু করেছে। তবে একসঙ্গে দুজনে বসে বসে হাঁটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা বা থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে। অর্থাৎ অনেক কাজই একসঙ্গে করেছে, কিন্তু কোনোদিন ওদের ঘরে যায়নি। থেতলে যাওয়া বিলিতে বেগুন কুড়িয়েছে, আর সেই হারার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল। সেই কথা ভাবতেই বড় দুঃখ হলো গৌরবীর। আর মনে হলো তার চেয়ে, এটাও দাগ দিয়ে রাখো, আমার দেখো বইতে দাগ দেওয়া আছে, তার চেয়ে হারার মা ভাগ্যবতী। বারবার একই কথা ঘুরে ফিরে গৌরবীর মনে হতে লাগলো। হারাটার কি হলো যোশী? ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। যোশীরা প্রায় ছুটে চলে। যোশীরা কেন ছুটে চলে? না, মাথায় ওদের মোট থাকে, ভারী জিনিস থাকে, চাল থাকে, ভারী জিনিস, তাই ওরা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যায়, কোথাও দাঁড়ায় না। যোশীরা হাঁটে না, ছোটে, অল্প অল্প ছোটে। কেন ছোটে? না, আসলে ওরা চাল বয়, শহরে যায়। আর সঙ্গে যা পায়, যেমন শাক পাতা, নারকেল পাতার কাঠি, যা পায় সঙ্গে নিয়ে নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা কখনোই বলতে পারে না। আর গৌরবী মাথা নাড়ল, না, অস্বীকার করলো কিছু একটা ব্যাপার। তো হারা প্রায়ই ওর উঠানে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমোয়, মায়ের গাছের ধুধুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড় আর শরীরটা রোগা। উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে কেমন যেন একটা বিজ্ঞ ভাব, যেন মনে হয় ও সব জানে। পাতা উল্টাতে হবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। কাকার সাথে গেল বুঝি? তো কাকার সাথে যদি চলে যায়, সেই কথাটা ভাবতেই ওর কষ্ট হলো। কেননা এতদিন ওই হারুন, ওর মা, নিজের ছেলে মেয়ের দুঃখ ভুলিয়েছিল, গৌরবী নিজের ছেলে মেয়ের দুঃখ ভুলেছিল। তো আজ বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। আর ওদের কথা ভাবতে ভাবতে
হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। গিয়ে যদি বলি, দুটো ভাত দে নিবারণ, বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? না, ফেলতে হয়তো পারবে না। ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। এদিকে পাতা চেঁচে কাঠি বের করা বেশ কাজ, যারা করে তাদের ভালোই লাগে, অনেকটা সময়ও যায়, অনেকটা সময়ও তাতে যায়। আর বাকি সময়টা আঙুলের আন্দাজেও কোন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলা তো এক গাল খুদ চিবিয়ে আর এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হলো। বাড়ি ফিরে গৌরবী দেখলো যে উঠানে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? না, কাকা আসতে বললো। দেখো, বললো, লয়ের উচ্চারণ করতে পারছে না, লয়ের উচ্চারণ দন্তনের মতো। গৌরবী জিজ্ঞাসা করল, এখানে? না, কাকা বলল, বন্য, যেথা খুশি সেথা গিয়ে মরগা। সেই কথা শুনে তো গৌরব, সে কি, তোর কাকা এমন কথা বললো? হ্যাঁ, বললো। হারা আঙুলের কর গুনে গুনে মনে করে বলতে লাগলো, কাকার ঘরে তো কাকি নেই, কাকা ট্রেনে ঘোরে। ট্রেন, রফলা উচ্চারণ করতে পারিনি, ছোট বাচ্চা ছেলে। আর হ্যাঁ, ট্রেনে ঘোরে, দেশে দেশে যায়। গৌরবী আরো প্রশ্ন করে তাকে, হারাকে, তোর নিজের কাকা? না, হারুন উত্তর দেয়, মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? না, মা বলতো কেউ নেই। সেই কথা শুনে তার বড় মায়া হলো, বললো, যা, দাওয়ায় খেয়ে শোকা। গৌরবী নিজে এক গাল খুদ খেলো। খুদ হচ্ছে চালের কোনাগুলোকে খুদ বলে। আর হারাকেও এক গাল দিল। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে তো ওর মাথাই ঘুরে গেল। দেখো, কি জন্য? হারা কি ওর কাছেই থাকবে নাকি? ওই তো বাচ্চা, যে বাবা নেই মা নেই, ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ, ওর নিজের বলতে কেউ নেই। তখন হারার মায়ের কথা ওর মনে পড়লো। গৌরবীর মনে করলো, ছেঁড়া কাপড়, গেরো দিয়ে পড়া, রোগা চিপচিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল, আর চুলের বাহার কত কোকড়া ফুরফুরে, তবে গলায় একটা মাদুলি ছাড়া কোনো গয়না নেই। হারার মায়ের কথা ভাবছে গৌরবী। সে ছিল দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। আর তবে এমন গরিব দেখলে, গৌরবীর বহুকালে শাশুড়িরা বলতো, তেল জল দেও মাথায় দেউক, ভাত দাও পেটে খাউক। কিন্তু নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? না, অর্থাৎ এমন অবস্থা হতো না। এটা দাগ দিতে পারো, অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। কি করবে সে এখন হারাকে নিয়ে? হারার মায়ের সাতকুলে নেই, তাই বলে গৌরবী কি করবে? তার নিজেরই আধ পেটা অন্ন জোটে কি না জোটে তারই নেই ঠিক। সে কি করে আরো একজনকে খাওয়াবে? আর তাছাড়া শুধু তাই নয়, এটা একটা বড় সমস্যা, হিন্দু মুসলিম অস্পৃশ্যতা ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা, অসাম্প্রদায়িক। এই যে বলছি, দেখো গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের মানুষ? তাই গৌরবী বড় চিন্তায় পড়ে গেল। হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে। বুঝি মায়ের কথা ভাবে? গৌরবী অস্ফুটে বলল যে মায়ের কথা ভাবছে কিনা। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল আর হারার গায়ে হাত দিল। বলল, কাত ফিরে শো হারা, স্বপ্ন দেখিস? ভয় কি? এদিকে গৌরবীও মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল। দিন মানে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় পেয়ে যায়। যেমন স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপ জপ করে, পরনে মোটা কাপড় বা গোটা কাপড়, পেটে ভাত। আর স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। তবে আজ স্বপ্নে ওকে হারার মা
হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। কোন আশ্চর্য দেশে? না, সেখানে থানকুনি পাতা আর দুর্ভ ঘাসের মেলা, যা ওরা প্রতিদিনই তোলে। মাদার গাছের ছায়ায় ঢেঁকি শাকের জঙ্গল। এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো, এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বপ্ন আসলে এক? এখান থেকেও প্রশ্ন আসে এই লাইনটা থেকে। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? এদিকে সকালবেলা গৌরবী হারাকে বলল, খাল পারে যা হারা, আর যোশীকে বল যে আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে যে রাতে কোথায় ছিলি, বলিস মাসির উঠানে। মনে থাকবে তো? হারা ভোরো কুঁচকে একটু বুঝতে চেষ্টা করলো। সব কথা ওর এমনি মনে থাকে না, আর সেই জন্যই ও আঙুলে কর গোনে, আর নয়তো বা সুতোয় গিট দেয়। হারা বলল, লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলবো মাসির উঠানে। এই তো, এই ন্যাকড়াটা নে হারা, আর থানকুনো পাতা তুলবি। গৌরবী হাঁড়ি পাতিল নেড়ে চেড়ে কগান মিয়ানো চাল ভাজা পেল, আর হারাকে টোপলা বা পোটলা বেঁধে দিল। বলল, নে জল খাস, আর যোশী যদি পারে জানি একবার আমার উঠান ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠান ঝাড় দিল। শুকনো পাতা, কাঠি, শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। গৌরবীর মনে পড়ে যায় ওর মা বামুনদের গাই বিয়োলে বকনা বাছুর এনে পালতো। তারপর বাছুর বড় হতো, তার খোল, খড়, গুড় সব খরচা মা দিত। গোবর দিয়ে ঘুঁটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত, আর বাছুরটা মা পেত। এমন সব হতো দেশের দিকেও। বকনা এলে পালো, বকনা হলে পালো, আর এঁড়ে হলে যাদের হাল আছে তাদেরকে বেচো। কিন্তু গৌরবী ভাবে নিজের গ্রামের কথা, যে এই গ্রামে তো মানুষ বলতে নেই। আর গৌরবীকে কেউ অমন একটা বাছুর এনে পালতে দেয় এমন মানুষ নেই। আর নিজের বলতে আছে কেবল একটা ছাগল। তবে একটা বকনা গাই থাকলে কি আর গৌরবীর এমন দশা হয়? অবস্থা আরো ভালো হতো, সেটাই বোঝাতে চাইছে গৌরবী। থলিতে চাল ছিল সামান্যই, আর তাই চালে, ডুমুরে, মোচার কোলের কচি ফুলটায়, নুনে একসঙ্গে জাউ বসিয়ে গৌরবী ভেবেই পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে। মাঝে মাঝে গৌরবীর রাগ হয়, এখনো তাই বলছে যে ওর মার ওপরও রাগ হলো। ভাবলো, কি বেয়াক্কেল মানুষ বল, কি অবিবেচক। সাত কুলে কেউ নেই, আর আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো। এখন বা জাত কেমন করে থাকে, আর ধর্মেরই বা কি হয়। খুব রাগ হতে লাগলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। হারুন সালিমের মাসি প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্ব নিয়ে অতি শীঘ্রই আসছি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। আজ এই পর্যন্তই। নমস্কার।